This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. এদের কারুর কারুর মাথায় এটাও ঘুরছিল নাকি যে ওই মুখ্যমন্ত্রীর ওয়ার্ডেও কিন্তু তৃণমূল পিছিয়ে পড়েছিল এই লোকসভা ভোটে। সে যাই হোক, কার মনে কী ঘুরছে সেটা তো বলা খুব মুশকিল। তবে হ্যাঁ, অভিষেক বন্দ্যোপাধ্যায় তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক, কিন্তু দলের লোকজন তাকে অন্যভাবে দেখেন। ফিরহাদ হাকিম বলেন তো তিনি অভিষেক সেনাপতি। এবার সেনাপতি যিনি, তিনি তরোয়াল চালাবেন, এটাই তো স্বাভাবিক। এবার তিনি যখন তরোয়াল চালাবেন বলেছেন, তখন কোথাও গিয়ে যেন মনে হচ্ছে গোটা ব্যাপারটা অনেকটাই কর্পোরেট স্টাইলে হচ্ছে, জানেন তো। মানে কর্পোরেট সংস্থা এরকম হয় তো, গোটা ব্যাপারটাকে যদি আপনি রিলেট করেন, অভিষেক বন্দ্যোপাধ্যায় ঠিক যেটা চাইছেন বা যেটা বলেছেন তার সাথে, দেখবেন এরকমই হয় কর্পোরেট সংস্থায়। যারা ঠিকমতো পারফর্ম করতে পারে না, কাজটা ঠিকমতো করে না, বছর শেষে কোম্পানির খাতায় তাদের নাম কাটা যাওয়ার একটা চান্স থাকে। আমরা বলি পারফরমেন্স রিভিউ। এবার সারা বছর কে কী কাজ করলো তা দেখে যার যা প্রাপ্য তাকে সেটা দেওয়া হয়। যার পুরস্কার প্রাপ্ত সে পুরস্কার, যার তিরস্কার প্রাপ্ত সে তিরস্কার, আর যার অন্য কিছু মানে দরজা দেখানো প্রয়োজন তাকে তাই। এটাই হয়ে এসছে আর কি, কর্পোরেটে এটাই হয়। এবার সেটা রাজনৈতিক দলে কি করে হবে? কর্পোরেট আর রাজনীতি এক নাকি, এই প্রশ্নটা তো উঠবে, তাই না? এবার এই জায়গাতেই বিরোধী নেতারা মঞ্চে ঢুকেছেন। তারা কি বলেছেন জানেন? বিরোধী নেতারা প্রায়ই তো দেখেছেন কটাক্ষ করে বলেন যে অভিষেক বন্দ্যোপাধ্যায় সাধারণ সম্পাদক হওয়ার পর থেকেই তৃণমূল নাকি আর রাজনৈতিক দল নয়, এখন থেকে তৃণমূল নাকি একটা প্রাইভেট লিমিটেড কোম্পানি হয়ে গেছে। দেখুন, বিরোধীরা কি ভেবে কথাগুলো বলেন সেটা তারা জানে, কিন্তু অভিষেকের এই যে পারফরমেন্স যাচাইয়ের ব্যাপারটা, এটার মধ্যে কিন্তু একটা কর্পোরেট আঁচ আছে। সে আপনি যাই বলুন, ব্যাপারটা কিন্তু একটা সেরকমই। বছরের যে, এবং টাইমিংটা খেয়াল করুন, এই সময়টা বছরের যে সময়টায় ওই বেসরকারি কোম্পানিগুলোতে কর্মীদের কাজের বিচার হয়, প্রায় তার কাছাকাছি সময়টাতেই দেখছি তৃণমূলের সাধারণ সম্পাদক ও তার দলের নেতাকর্মীদের পারফরমেন্স যাচাই করছেন। এবং যাচাই করছেন শুধু না, যাচাই হয়ে গেছে। এবার হয় প্রমোশন আর নয়তো ঘচাংফু। 21-এর মঞ্চ থেকে অভিষেকে কিন্তু একদম অপশন দুটো পরিষ্কার করে দিচ্ছেন, এর বাইরে আর কিছু নেই। আর কি কি পরিষ্কার হচ্ছে অভিষেকের কথায়? হয়েছে তো অনেক কিছুই, এগুলো বুঝতে লাগে। তৃণমূলের সাধারণ সম্পাদক কি বলেছিলেন ওই যখন বিরতিতে গেলেন? বলেছিলেন মেডিকেল গ্রাউন্ডে তিনি লিভ নিয়েছেন, মেডিকেল লিভ আর কি। এখন কি বলছেন? বলছেন এই 1.5 মাস যে সময়টা তিনি এখানকার প্রত্যক্ষ রাজনীতিতে ছিলেন না, ওই বিশ্রামে ছিলেন, তখন তিনি ভোটের ফলাফল কাটাছেঁড়া করেছেন। এবার সেই কাটাছেঁড়া করে তিনি কি সিদ্ধান্ত নিয়েছেন তার ফল দেখা যাবে আগামী দিনে। মানে স্বাস্থ্য খাতে ছুটিটা নিলেও আসলে অভিষেক দলের স্বাস্থ্য পরীক্ষা করতে সেটা কাজে লাগিয়েছেন। এবার বুঝতে পারছি নেতারা কত দূর যে ভেবে কাজ করেন, এবং তাদের ওই বললাম না, অত সহজে বোঝা যায় না। যেটা বলবেন তারা ফেস ভ্যালুতে কখনো নেবেন না, তার অন্য মানেও থাকতে পারে। এই মেডিকেল লিভটা অভিষেক তার মানে শুধু নিজের জন্য নিয়েছিলেন তা নয়, তিনি দলের জন্য আসলে এটা মেডিকেল লিভ বানিয়ে দিয়েছেন। এটা পরিষ্কার দলের জন্যই তিনি এই মেডিকেল লিভটা নিয়েছেন। এখানেই আমাদের পরের প্রশ্ন, আচ্ছা অভিষেক বন্দ্যোপাধ্যায় কি দলের স্বাস্থ্য পরীক্ষা করতে গিয়ে বুঝেছেন এখনই যারা পুরনো তাদের বাদ দিয়ে তৃণমূল চালানো যাবে না? এটা হলে তো একটা মারাত্মক উপলব্ধি, তাই না? কারণ তৃণমূলের এই মুহূর্তের সবথেকে বড় আকর্ষণীয় জায়গা তো ওই নবীন আর প্রবীণের দ্বন্দ্ব। কবে থেকে সেই লড়াই শুরু হয়েছে? যবে থেকে অভিষেক উঠে এসছেন, ওই যখন থেকে সবাই তৃণমূল নেতারা একসঙ্গে বলতে থাকেন যে দলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, সেনাপতি অভিষেক বন্দ্যোপাধ্যায়, এই সেকেন্ড লাইনটা যবে থেকে তারা বলতে শুরু করেছেন, তবে থেকেই কিন্তু নবীন আর প্রবীণ যুযুধান হয়ে গেছে। সেখানে তৃণমূলের সাধারণ সম্পাদক বলছেন যারা তৃণমূলে নতুন এসছেন তাদের দল আর নেত্রীর লড়াইয়ের কথাটা জানতে হবে, আর পুরনোদের এগোতে হবে
নতুনদের সঙ্গে নিয়ে, মানে একদম হাত ধরে এগিয়ে যেতে হবে নাকি? দেখবেন ওই ফুটবল মাঠে বড় বড় টিশ্বকাপের সময় যখন দলগুলো খেলতে নামে না, তখন ওই মেসি রোনাল্ডোরা সঙ্গে পাশে বাচ্চা ফুটবলার থাকে, তাদের হাত ধরে একসঙ্গে মাঠে নামেন, যেন ভবিষ্যৎ প্রজন্মকে একই সঙ্গে এগিয়ে দিচ্ছেন। এক্স্যাক্টলি সেই জিনিসটাই অভিষেক মনে হচ্ছে তার দলেও দেখতে চাইছেন। শুধু সঙ্গে সঙ্গে পারফর্ম তো সবাইকেই করতে হয়, তাই সেটাও প্রবীণদের মনে করিয়ে দিচ্ছেন যে তিনি চান প্রবীণরা মাঠে নেমে লড়াই করুক। আচ্ছা, এইটা যখন মনে করালেন, তখন কি তার কোথাও গিয়ে মনের মধ্যে রয়েছে যে প্রবীণরা সবসময় ঠিক মাঠে নেমে লড়াই করছেন না? দেখুন, অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কথায় নবীন আর প্রবীণ নেতারা একই বৃন্তে, ওই তৃণমূলের আর কি, একই বৃন্তে দুটো কুসুমের মতো। তার মানে একটা কুসুম যদি কোনোভাবে একটুখানি ঢিমে পড়ে যান, আয়েসি হয়ে বাড়িতে বসে থাকেন, খুব একটা কাজকর্মে মাঠে না নামেন আর কি খেলতে, তাহলে ভবিষ্যৎ প্রজন্ম মাঠে নামার উৎসাহটা কোত্থেকে পাবে? এটাও কিন্তু একই সঙ্গে বলেছে। শৃঙ্খলা পরায়ণ আমাদের হতে হবে। আমি মনে করি তৃণমূলের কর্মীরাই তৃণমূলের শক্তি। যারা নতুন তৃণমূলে এসছেন তাদেরকে তৃণমূলের রাম নেত্রীর লড়াই, 21শে জুলাইয়ের ইতিহাস সম্পর্কে জানতে হবে। আর পুরনোরা যারা আছেন তাদেরকেও নতুনকে সাথে নিয়ে আগামী দিন দলকে আরো শক্তিশালী করার জন্য মাঠে নেমে লড়াই করতে হবে। সামঞ্জস্য রেখে করতে হবে। পুরনোদের অভিজ্ঞতা আর নতুনদের উৎসাহ দীপনা দুটোই তৃণমূলের একই বৃন্তে দুটো কুসুম। কোথাও গিয়ে শৃঙ্খলা পরায়ণ দল চাই, এই কথা শুনতে শুনতে না অনেকদিন আগে দেখা একটা কার্টুনের কথা মনে পড়ে গেল। জানেন তো, ওই কার্টুনটায় দুজন পুলিশের ছবি ছিল। একজন শক্তপোক্ত মোটাচোটা চেহারা, তার হাতে একটা লাঠি, আর একজন রোগা পেংলা, মানে যাচ্ছে তাই চেহারা আর কি, ঢলঢল করছে জামা কাপড়, তার কোমরে একটা পিস্তল গোজা। আর তার দেখে একটা সাধারণ মানুষ বলছে ওই ভদ্রলোকেরই পিস্তলটা বেশি দরকার। এটা মানে যার যেটা বেশি দরকার সেটা তো বোঝাই যায়, তার সেটাই দরকার পড়ে বেশি, তাই না? যার যেটার অভাব। তো অভিষেক বন্দ্যোপাধ্যায়ের এই বার্তাটা কি সেই জন্যে রাজনীতি থেকে ইউটার্ন নেওয়াটার মধ্যেও একটা সূক্ষ্ম চাল থাকে? এই যে অভিষেক রাজনীতিতে বয়সের ঊর্ধ্বসীমার প্রসঙ্গটা যবের থেকে তিনি লাগু করার কথা বলেছিলেন, তারপর থেকে মমতা বন্দ্যোপাধ্যায় কিন্তু বহু প্রচলিত একটা কথা তৃণমূল কর্মীদের স্মরণ করিয়ে দিয়েছিলেন। ওই যেটা বলছিলাম, পুরনো চাল ভাতে বাড়ে। এবার তৃণমূল নেত্রীর কথাতেই কি তৃণমূলের সাধারণ সম্পাদকের নতুন উপলব্ধি হয়েছে? এটা কিন্তু ভেবে দেখার মতো বিষয়, জানেন তো। বললাম না, কোন দিন কোন মুহূর্তে হঠাৎ কোন জিনিসটা হয়, কোন একটা কথা জীবনের মোড়টাই পুরো ঘুরিয়ে দেয়, সেরকম কিছু হলো নাকি? দেখুন, প্রবীণ তৃণমূল নেতা রাজ্যের মন্ত্রী শোভনদেব চট্টোপাধ্যায়, তার কিন্তু যে বক্তব্য এ প্রসঙ্গে তিনি রেখেছেন, সেটা শোনার পর আমার মনে হচ্ছিল তার দৃষ্টিভঙ্গিটা, তার উপলব্ধিটা এক্ষেত্রে আমাদের কোষ্ঠীপাথর হতে পারে। কোষ্ঠীপাথরের কাজ কি জানেন তো আপনারা? কোষ্ঠীপাথর, তাতে ঘষে ওই সোনাটা আসল কিনা সেটা যাচাই করা হয়। অভিষেক বন্দ্যোপাধ্যায় তার অবস্থান থেকে আদৌ সরে এসেছেন কিনা, বা এলে কেন এসেছেন, সেটা যাচাই করতে শোভনদেব চট্টোপাধ্যায়ই আমাদের কোষ্ঠীপাথর হতে পারেন। মনে করি একটা ঊর্ধ্বসীমা থাকা দরকার। তার কারণ যে পরিশ্রমটা একটা 40 বছরের যুবক বা 50 বছরের লোক বা 30 বছরের যুবক করতে পারে, সেটা কোনো দিন আমার বয়স বেড়ে গেলে 70, 75, 80 হলে আজকে প্রোডাক্টিভিটি কিছুটা হলেও কমে। পুরনো চাল কিন্তু ভাতে বাড়ে। সিনিয়র লিডারদের যোগ্য মর্যাদা দিতে হবে, এটা আমি বারবার বলছি। সে একটা বলেছিল, তারপর তার পলিটিক্যাল ম্যাচুরিটি যতদিন যাচ্ছে তার বাড়ছে, সেইটা বুঝতে পেরেছে এবং রিয়েলাইজ করেছে যে প্রবীণদের আমাদের দেশে একটা প্রবাদ আছে, 3 মাথা যার বুদ্ধি দেবে তার।
অর্থাৎ মাথা ব্যথা হাঁটুতে গিয়ে ঠেকছে, সেই হাঁটু দিয়ে ঠেকছে তার বুদ্ধি দেবে, রিয়েলাইজেশনটা হয়েছে। এবার রাইট প্লেসে ও বলেছে যেখানে লক্ষ লক্ষ কর্মী উপস্থিত ছিল। অভিষেক বাবুর ব্যাখ্যা অভিষেক বাবু দেবেন, তবে উনি যদি নতুনপন্থী হন বা নতুনদের তিনি যদি মুখ হন, তাহলে শুধু এইটুকুই বলবো, তৃণমূল কংগ্রেস এমন একটা দল যে দলে পুরনোও যা নতুনতা, অর্থাৎ সবারই লক্ষ্য একটাই, দলকে ভাঙিয়ে করে খা। এত কথা দিদি বললেন, এত কথা দাদা বললেন, কিন্তু তারপরে এত ম্যাচিওর্ড হয়ে বললেন, তারপরে সব তারা ওই সমাবেশ থেকে জাস্ট ফেরার মধ্যে ভুলে গেলেন কতটা দূর। ওই এসপ্ল্যানেড থেকে ওই পানিহাটি বেশি দূর তো না, তাই না? 21শে জুলাইয়ের সমাবেশ থেকে ফেরার পরেই পানিহাটিতে আক্রান্ত হলেন রানা বিশ্বাস নামে এক তৃণমূল কর্মী। এবার কাদের হাতে আক্রান্ত হলেন, কাদের বিরুদ্ধে অভিযোগ? তৃণমূলেরই আর একটা গোষ্ঠীর বিরুদ্ধে, যে গোষ্ঠী রোববার রাতে রানাকে মেরেছিল বলে অভিযোগ। আজ সেই গোষ্ঠীর এক নেতার অফিস আবার ভাঙচুর হয়েছে, মানে পাল্টা ভাঙচুর করেছে ওই কাল যাদের গোষ্ঠীর কর্মী মার খেয়েছিল তারা। এইটা অভিযোগ তাদের বিরুদ্ধে, মানে অভিযোগ পাল্টা অভিযোগ দুটোই তৃণমূলের বিরুদ্ধে। তাহলে তারা যে ওখানে সমাবেশে গেলেন, সেখানে গিয়ে মমতা বন্দ্যোপাধ্যায়ের বক্তব্য শুনলেন, অভিষেক বন্দ্যোপাধ্যায়ের হুঁশিয়ারি শুনলেন, সেগুলো গেল কোথায়? এই কাণ্ড কারখানাগুলো দেখে এদের মনে হবে না তো, মানে এদের সামনে কিছু বলা মানে আলটিমেটলি উলু বনে মুক্ত ছড়ানো, তাই তো দাঁড়াচ্ছে। দেখুন, তৃণমূলের গোষ্ঠী সংঘর্ষ সেটা তো ভাঙড়েও হয়েছে। এবার কোন নেতার সঙ্গে কতজন কর্মী সমাবেশে গেলেন সেইটা নিয়ে নাকি সেখানে গোলমালের শুরু। মানে ওই সমাবেশের সাথে কত নিবিড় যোগাযোগ, এবং সেইখানটায় মানে তার সাথে কতটা আত্মিক যোগাযোগ, কতটা আবেগের যোগ, যার জন্য কে কার সাথে সমাবেশে গেছেন তাই নিয়ে গোলমাল, সেখান থেকে মারপিট, সেখান থেকে বাড়ি ভাঙচুর। কিন্তু আলটিমেটলি যেখানে যাওয়ার জন্য এত কিছু, সেখান থেকে কি নিয়ে ফিরলেন? এই যে এত কথা শুনলেন, ফিরলেন কি নিয়ে? এখান দিয়ে ঢুকিয়ে ওখান থেকে বার করে সন্ন্যাসীর উদাসীনতায় তারা ভোগীর লোলুপতায় মেতে উঠলেন। আমরা যত জিতব তত আমাদের নরম হতে হবে, আমরা যত জিতব তত আমাদের দায়িত্ব বাড়বে। অযথা কোন রকম কোনো বাঘ বিতণ্ডায় জড়াবেন না, ঝামেলায় জড়াবেন না। 21-এর মঞ্চ থেকে স্পষ্ট ভাষায় নির্দেশ দিয়েছিলেন দলের দুই শীর্ষ নেতৃত্ব, কিন্তু নির্দেশ মানা তো দূরের কথা। এভাবেই অশান্তির আঁচটা ছড়িয়ে পড়ল পানিহাটিতে তৃণমূলের অন্দরে। তৃণমূলের দুই গোষ্ঠীর সংঘর্ষ, এলাকার দখল ঘিরে উত্তপ্ত পানিহাটির 14 নম্বর ওয়ার্ডের রেল পার্ক এলাকা। অভিযোগ, রবিবার রাতে অর্থাৎ 21-এর সভার দিনই তৃণমূল কর্মী রানা পালকে মারধর করেন তৃণমূল নেতা বুবাই মল্লিক গোষ্ঠীর লোকজন। দোষীদের গ্রেপ্তারের দাবিতে খড়দা থানা ঘেরাও করে বিক্ষোভ দেখায় অন্য গোষ্ঠী। সেই রেস থেকে যায় এদিনও। অভিযুক্ত তৃণমূল যুব নেতা বুবাই মল্লিকের অফিস ভাঙচুর করেন রানা বিশ্বাসের অনুগামীরা। 6-7 মাস ধরে আমার কোনো ইলেকশন থেকেও মানে ইলেকশনেও কোনোভাবে ইনভলভ হতে যায়নি, মানে নানাভাবে শাসানো হয়েছে। আমি অফিসে বসলে অফিসেও শাসানো হয়েছে, অফিসে তালা মেরে দাও, অফিস বন্ধ করে দাও। তো আজকে সকালবেলা শুনলাম যে ভেঙে দিয়েছে সব কিছু। গাড়ি আমাদের চাপতে শুরু করে, পড়ার পর আমরা দেখি গাড়ি থেকে বেরিয়ে আসে পরিতোষ দাস, মানে পড়ি, আমাকে ধস্ত দিয়ে গাড়িতে তোলার চেষ্টা করে। আমি উঠতে চাইছিলাম না, তাও জোর করে তোলে। বুবাই ও তার দলবলের বিরুদ্ধে সরব এলাকারই তৃণমূলের একাংশ। তোলাবাজি সহ একাধিক অভিযোগ উঠছে বুবাইয়ের বিরুদ্ধে। দল করে যদি কেউ অন্যায় করে, মানুষ তো তার বিরুদ্ধে প্রতিবাদ করবেই। সমাজ বিরোধী কার্যকলাপ কোথাও হলে তার প্রতিবাদ করতে হবে। তৃণমূলের গোষ্ঠীদ্বন্দ্বে উত্তপ্ত দক্ষিণ 24 পরগনার ভাঙড়ও। তৃণমূল নেতার সঙ্গে কলকাতায় 21শে জুলাইয়ের সমাবেশে না যাওয়ার জন্য এক তৃণমূল কর্মীর বাড়িতে হামলা ও মারধরের অভিযোগ ওঠে। পোলেরহাটের বেঁওতা এলাকায় গুরুতর জখম হন 6 জন। অভিযোগ, তৃণমূল পঞ্চায়েত প্রধানের ছেলে কৌশিক মণ্ডল ও তার অনুগামীদের বিরুদ্ধে। পাল্টা কৌশিকের অনুগামীদের মারধর ও বাড়ি ভাঙচুর করা হয় বলে অভিযোগ। দুপক্ষই পোলেরহাট থানায় অভিযোগ দায়ের করেছে। ব্রিগেড মিটিংয়ে আমরা ওদের ডাকেতে যাইনি বলে আজকের আমাদের 11:30টার সময় রাত্রির বেলা
শুয়ে মারধর করা হয়েছে। তার নাম হচ্ছে সঞ্জয় সর্দার, বাপের নাম সুবল সর্দার। সে একটা বড় একখানা মেশিন বার করেছে, বলে গুলি করবা। প্রধান ছিল, ঠিক আছে, ওনার নাম হচ্ছে নিমাই, আর প্রধানের ছেলের নাম কৌশিক। এবার আমার স্বামীকে ডাকতে এসেছিল, মানে আমার স্বামী যায়নি। এবার আমার স্বামী যেটা নিজের বিয়েতে নিজে গেছে, আমার ছোট মেয়েটাকে ধরে এনে কি মারটা মারলো। আমার স্বামী প্রতিবাদ করলো, আমার স্বামীকেও মারলো। কড়া হুঁশিয়ারি দিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায় এবং অভিষেক বন্দ্যোপাধ্যায়। পানিহাটি বা ভাঙড়ে সেই হুঁশিয়ারি কি পৌঁছলো না? দুর্নীতি আর সংগঠনের দ্বন্দ্ব থেকে দূরে থাকা দুই শীর্ষ নেতৃত্বের এই কড়া পর্যবেক্ষণ, তারপরেও এমন ধুন্ধুমার। রবিবার ধর্মতলার বার্তাগুলো কেন পানিহাটি বা ভাঙড়ে পৌঁছতে পারল না, সেটাও নিশ্চয়ই পর্যবেক্ষণ সাপেক্ষ। এই গোষ্ঠীদ্বন্দ্বের কাঁটা উপড়াতেই তো চেয়েছিলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। তিনি নবীন আর প্রবীণকে একই বৃন্তে দুটো কুসুম বলেছেন, যার জন্য। কিন্তু মুশকিল হচ্ছে, নবীনের মধ্যেও যদি আবার জুনিয়র, সাব জুনিয়র এরকম বিভিন্ন ভাগ ঠাক থাকে, সিনিয়রদের মধ্যেও যদি সিনিয়র, মিড সিনিয়র, সিনিয়র সিটিজেন, সুপার সিনিয়র এরকম ভাগ ঠাক থাকে, তাহলে দ্বন্দ্বের কাঁটা কি শেষ পর্যন্ত নির্মূল করা যাবে? দেখুন, কাঁটা দিয়ে কাঁটা তোলার কাজটা অবশ্য অন্য, সেটা রাজনীতিতে নতুন নয়। আর যে দুর্নীতির কাঁটা এই তৃণমূলের পায়ে বিঁধে আছে, কাঁটা দিয়ে কাঁটা তুলতে হলে সেই দুর্নীতির কাঁটাকেই তো কেন্দ্রীয় সরকারের দিকে ফিরিয়ে দিতে হবে। সেটাই আজ করেছেন, জানেন তো, রাজ্যের শাসক দল তারা আজ কেন্দ্রীয় সরকারকে ওই দুর্নীতির কাঁটাতেই বিঁধতে চেয়েছে। আর বুঝতে পারছেন, এই কাঁটা নিয়ে অনেক কিছু কথা আজকে বলতে হবে, যে কথাগুলো না বললেই নয়।